এই ব্যস্ত নগরীর মানুষগুলোও কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকে, তাই না? সারাদিন কাজকর্ম করতে, করতে সময় কেটে যায়। দিনের আলো ফোটার পর থেকে একদম গভীর রাত হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজ, নিজ জায়গা থেকে কঠোর পরিশ্রম করে যায়। আর প্রতিটা মানুষের এত পরিশ্রমের পেছনে কিন্তু একটাই কারণ, একটু ভালো থাকা, একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা। এই ব্যয়বহুল ঢাকা শহরে আসলে টিকে থাকাই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের দিন দিন জীবনযাত্রার মানকে একদম নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাচ্ছে। সেখানে আমরা মধ্যবিত্ত মানুষ কিভাবে টিকে আছে জীবন যুদ্ধে, সেটা একমাত্র যারা এই সারভাইভ করছে এই লাইফটা তারাই শুধু বলতে পারবে। তবুও নিজের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে কিছু না কিছু কিনতেই মন চায় সংসারের জন্য, একটু একটু করে নিজের চাহিদা পূরণ করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমি কিন্তু আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করছি। এটা কিছু জিনিসপত্র দরকার ছিল, আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে। প্রতিদিনের মতোই তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমার যে সকল আপু এবং ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। অ্যাকচুয়ালি তোমরা যত মানুষ ভিডিও দেখো তত মানুষ কিন্তু কখনোই ভিডিওতে লাইক করো না, এটাই স্বাভাবিক। হয়তো বা আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা ভুলে যাও, তাই কিন্তু আমি তোমাদের স্মরণ করিয়ে দিই সব সময়। এদিকে আমার বেবির জন্য হচ্ছে চানাচুর চিপস ছিল, ও কিন্তু তার খাবারগুলো দৌড়ে দৌড়ে এসে নিয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে প্যাকেটের দুধ ছিল। আসলে আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের কিন্তু এগুলাই সম্বল, এর থেকে মানে ভালো কিছু আসলে খাওয়া একদমই সম্ভব না। তবে গ্রাম থেকে কিন্তু মাঝে মধ্যে আমার বেবির জন্য গরুর দুধ পাঠিয়ে দেয় আমার আব্বু যখন আসে নিয়ে আসে। আর যে সময়টাতে মানে গরুর দুধ খেতে পারি না বা থাকে না, তখন কিন্তু প্যাকেট দুধেই আমাদের সম্বল। তো এদিকে আমার হাজব্যান্ড কিছু আমও নিয়ে আসছিল। এই সিজনটাকে আসলে মানে কি বলবো, ফল মূলে ভরা একটা সিজন। যেহেতু এটাকে মধুমাস বলা হয়, 12 মাসের 12 রকম ফল কিন্তু এই সিজনে পাওয়া যায়। আর সিজনাল ফলগুলা কিন্তু খাওয়া শরীরের জন্য বেশ ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার সিজনাল যে রোগ বালাইগুলো থাকে, বিশেষ করে সর্দি ঠান্ডা জ্বর, এগুলা কিন্তু সিজনাল ফলমূল খেলে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো আমি একটু ডক্টরের কাছে যাব, আমার হচ্ছে একটু দরকার ছিল। বিশেষ করে আমি কিন্তু এখনও একদমই সুস্থ নই। মানে হয়তো বা আমি সবার কাছে ফিট বা আমি নিজের কাছেও ফিট থাকার চেষ্টা করি, সবাইকে দেখাই, বাট আমি কিন্তু এখনও প্রপার সুস্থ নই। তবু কিছু করার নেই, সবসময় যদি নিজের রোগকে প্রাধান্য দেই তাহলে আর নিজের শরীরের সঙ্গে কীভাবে যুদ্ধ করে টিকে থাকবো বলো। যাই হোক, এই তো ডক্টরের কাছে চলে আসছি। তো এখানে হচ্ছে বলে নেই, আমার কয়েক মাস আগে সার্জারি হয়েছিল, গল ব্লাডার স্টোন সার্জারি। তো ওখান থেকে হচ্ছে আমার প্রোস্টেট ইনফেকশন হয়ে গিয়েছিল। আমি কিন্তু এখন পর্যন্ত ওই ইনফেকশন নিয়ে ভুগছি। এনিওয়ে, এই তো ডক্টর মানে দেখাবো, তো বসে আছি ডক্টরের জন্য। আর আমার মিষ্টি সোনাটা কিন্তু খেলছে, দুষ্ট করতেছিল এদিকে। ঘুরে আসার পরে কিন্তু একদমই বের হওয়া হয়নি বেবিকে নিয়ে। তো অনেকদিন পর বের হয়েছে, ও কিন্তু ভীষণ খুশি। আমরা কিন্তু ডক্টর দেখিয়ে চলে আসছি। আর এইদিকে আমার বেবির জন্য নাস্তাও নিয়ে আসছি। এখানে ওর পছন্দের ডোনাট ছিল, দেন হচ্ছে সমুচা ছিল, আর লাভা ছিল আমার ফেভারিট। তারপর হচ্ছে স্লাইস কেক ছিল, মানে কি বলে এটার নামটা আমি ভুলে গিয়েছি। যাই হোক, এই তো ফুচকাও নিয়ে আসছিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য। আর এদিকে আম কেটেছি আমার হাজব্যান্ডের জন্য, আমরা ফুচকা খাবো, ও হচ্ছে আম খাবে। তো ওই তো নাস্তা করে নিয়েছি। আর আমার আব্বু তো এসছিল। তো আব্বু আমাদের বাসায় ছিল কয়েকদিন, আব্বু কিন্তু চলেও গিয়েছে অলরেডি। তো আব্বুর জন্য এই তো সন্ধ্যাবেলা কিন্তু আমরা নাস্তা বানাচ্ছি। অ্যাকচুয়ালি দেখা যায় কি, মানে রাতে একটু ভারী খাবার খাওয়া হলে কিন্তু, মানে বিশেষ করে সন্ধ্যাবেলা ভারী খাবার খাওয়া হলে কিন্তু রাতে একদমই মানে খেতে ইচ্ছে করে না বা খাওয়াই হয় না। তো এদিকে দেখো আমার এলাচটা কিন্তু ফুটে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছিলাম, আমি পিছনে চলে গিয়েছি। যাই হোক, চায়ের পানি বসিয়ে দিয়েছি, সবাই মিলে চা খাবো, টিভি দেখবো, গল্প করব। তো আজকে রাতের বেলা কিন্তু একদমই খাবার দাবার খাওয়া হবে না, কারণ দেখতে পেয়েছো সন্ধ্যাবেলা খেয়েছি, দেন আব্বু আসছে, আব্বুর জন্য নাস্তা বানাচ্ছি, মানে আমরা চাটা খাবো। নর্মালি কিন্তু নাস্তা করেছি, বাট চা কিন্তু আমরা খাইনি। তো এই তো চাটা বাকি ছিল। তো একটু মানে আর একটু ভারী নাস্তা বানাচ্ছিলাম, এখানে একটু সেমাই ভুনা করব। তো সন্ধ্যাবেলা আসলে কি করব বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু পেটটা মোটামুটি ভরাই ছিল। নর্মালি হয় কি, একবার নাস্তা করলে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর যেহেতু আজকে কিন্তু আমি দুপুরেও খাবারটা খাইনি, আমার কিন্তু একটু বেশ ক্ষুধাই ছিল। তো এই তো ভাবলাম একটু সেমাই ভুনা করি, এটা দিয়ে কিন্তু সন্ধ্যায় খুব ভালো একটা নাস্তা হয়ে যাবে। দেন সেমাইটা রান্না করতে করতে ভাবছিলাম, আচ্ছা চা দিয়ে সেমাই এটা কেমন কম্বিনেশন, মানে নিজে নিজে হাসছিলাম আমি যে চা দিয়ে সেমাই খাবো, এটা কিভাবে হবে। তো তারপরে মনে পড়লো যে ডিপ ফ্রিজে তো ফ্রোজেন সমুচা আছে, তো ওটা চা দিয়ে খাবো আর সেমাইটাও থাকুক, হয়ে যাবে। যাই হোক, রান্না করতে করতে কিন্তু বেশ আইডিয়াও বের করে ফেলেছি কী দিয়ে কী করব। তো নর্মালি আমি কিন্তু ওই সেমাইটা, প্লেন সেমাইটা এইভাবেই ভুনা করে থাকি, একদম পারফেক্ট হয়, যতটুকু পানি দিয়েছি আর লাগবে না আমার। আর ঘি দিয়ে করলে স্মেলটা কিন্তু বেশ ভালো বের হয়। আমার যেহেতু বাদামের কুচি ছিল, তাই আর আমি কিন্তু ঘিটা যখন ভেজে নিয়েছি দারচিনি এলাচ, তখন কিন্তু দেইনি বাদামগুলো, যেহেতু এটা কুচি করা ছিল। তো আমি পরবর্তীতে অ্যাড করে দেবো খাওয়ার আগে।
আর আমার সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মানে একটু ঠান্ডা হলে 2টা কাঁটা চামচ দিয়ে একটু ছেড়ে নিলে কিন্তু হয়ে যাবে। এখন এটা নামিয়ে হচ্ছে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এই তো সমুচা। তো এটা আনতে গিয়ে দেখি মাত্র 4 পিস মানে অবশিষ্ট আছে। তো বাকিগুলো তো খাওয়া হয়ে গিয়েছে। আর বিশেষ করে হচ্ছে আমরা যেহেতু 4জনই মানুষ আছি, আমার আব্বু, আমার হাজব্যান্ড, আমার বেবি, আমি, তো 4জনের 4 পিস খেয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। চার পানিটা আমি একটু কমিয়ে রেখেছি কারণ শুকিয়ে যাচ্ছিল। আর এটা যেহেতু ফ্রোজেন ছিল তো একটু মানে তেলগুলো ছিটতে ছিল, বুঝতেই পারছো, ঠান্ডা ঠান্ডা ছিল। যদিও আমি 10 মিনিট আগে বের করে রেখেছি, তবুও আমি কিন্তু প্রচুর ভয় পাই, কারণ আমার এই তেলের কাজগুলো করতে গেলে হাতে পায়ে ছিটে যায়। তো একটু দূরে দাঁড়িয়েছিলাম। এই তো দেখো 4-5টা মানে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে, কারণ এটা যেহেতু ফ্রোজেন ছিল ভিতরে কিন্তু ঠান্ডা হয়ে আছে। আর উল্টে পাল্টে না ভাজলে হবে কি, আমি যদি একটু বেশি আছে ভাজি তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে, বাট ভিতরটা একদমই হবে না। তো এই জন্য আমি অল্প আঁচে এটাকে সময় নিয়ে ভেজে নেব। এদিকে কিন্তু আমার চায়ের পানিটা ফুটে গিয়েছে। আমি কিন্তু প্রচুর লিকার খাই, মানে দুধ চায় আমার লিকার বেশি না হলে কিন্তু একদমই হয় না। 3 কাপ চা বানাবো, এখানে কিন্তু আমি 4 চামচের মতো দিয়েছি চা পাতা। 4 চামচ বলে ভুল হবে, কারণ এই চামচটা কিন্তু বেশ বড়, 6 চামচের মতো হয়ে যায় এখানে। যাই হোক, দেখো আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই তো এখন এটা দেখিয়ে নেব সঙ্গে। আর এখানে দেখো সেমাইটা আমি কাঁটা চামচ দিয়ে একটু মানে ছুটিয়ে নিব, এই জন্য 2টা কাঁটা চামচ দিয়ে রেখেছি, বাট করিনি। আগে চাটা খেয়ে নিই, না হয় কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাবে। তো হচ্ছে এই তো নাস্তা করার পালা। আর আমার বেবি গুনতেছিল কে কোনটা খাবে, ও কাকে কোনটা দিবে, আমাকে দেখাচ্ছিল যে মাম্মি তুমি কি এগুলো সব খাবে নাকি তুমি এটা খাবে ওইটা খাবে। যাই হোক, তো ওই জন্য একটা রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বললো তাহলে একটু বিস্কিটে নিয়ে আসো। তো এই তো বিস্কিট দিয়ে কিন্তু আমরা চা খাচ্ছিলাম, আমার বেবি কার্টুন দেখছি, আমরা টিভি দেখছি। বেশ ভালো একটা সন্ধ্যা কিন্তু আমরা এনজয় করেছি। দেন হচ্ছে এই তো সেমাইটা দেখো কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে সেমাই খাবো রাতে, কিন্তু মনে হয় না আমার আব্বু তো কখনোই খাবে না, এটা আমি একদম 100% শিওর। কারণ আব্বু সন্ধ্যায় একটু ভারী খাবার খেলে রাতে খাবার খায় না। তো আমাদের আজকে মনে হয় কারোই কিন্তু খাওয়া লাগবে না। বেসিক্যালি যেহেতু আমরা দুজন মানুষ না, আমাদের এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে। সন্ধ্যায় একটু ভারী খাবার খাওয়া হলে রাতে আর একদমই খাওয়া হয় না। তো রাতে কিন্তু খাবারগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাইনি। সকালবেলায় দেখো আমার হাজব্যান্ড কতগুলো কাঁঠাল নিয়ে বসছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে খাবো আর একসাথে উঠিয়ে রেখেছি, আমার যে হেল্পিং হ্যান্ড উনিও আসবে, তো ওনাকেও কিছু দিয়ে দেবো। এখানে 2টা বাটিতে এই জন্য আলাদা করে রেখেছি, যে একটা বাটি আমরা খাচ্ছি আর একটা ওনাকে দিয়ে দেবো। এটার জন্যই করা। বেসিক্যালি বাসা থেকে নিয়ে আসছিল আব্বু এই কাঁঠালগুলো, আর ভীষণ মজার কিন্তু আমাদের কাছে কাঁঠাল। তো বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমি শুরু করে দিয়েছি। মাঝখানে কিন্তু প্রচুর কাজ ছিল, ঘর দর গুছানো, জানোই তো তোমরা। তো ওই কাজগুলো আর তোমাদের দেখাইনি, স্কিপ করে গিয়েছি। তো এই তো আমি হাতে মেখে কিন্তু গরুর মাংসটা সবসময় করে থাকি, এইভাবে খেতেই কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এইভাবেই মনে হয় মানে অথেন্টিক যে স্বাদটা গরুর মাংস এটা পাওয়া যায়। তো আমি সুন্দর করে একদম ম্যারিনেট করে তারপরে বসিয়ে দেব। একটু পানি দিয়ে দিব, মানে হাতটা ধুয়ে প্রায় 100 গ্রামের মতো পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু অল্প গ্যাস আছে, মানে লাইনে গ্যাস অল্প আছে, তো এটাতেই আমি রান্না করব। কারণ অল্প আছে রান্না করলে মাংসটা খুব দ্রুত সফট হয়ে যায়। তো আমি সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে দেখছো একদম পুরো মশলাটা সব মানে মাংসের গায়ে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রান্না করব, বসিয়ে দিয়েছি অলরেডি। আমি দেখো কতটা পানি বের হয়েছে, আমি জাস্ট এখানে 100 গ্রামের মতো পানি দিয়েছিলাম হাত ধুয়ে, আর কিন্তু কোনোই পানি দেইনি। আর কত পানি বের হয়েছে। তো এই তো মাংস রান্না করব, আর পাশে কিন্তু আমি অন্যান্য যেই তরকারি সবজিগুলো রান্না করব ওইগুলোও কিন্তু রেডি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে মাংসটা হতে থাকুক, আমি কিন্তু পাশের সিলিন্ডারে চুলাতেও রান্না বসিয়েছি। কারণ হচ্ছে বুঝতে পারছো যেহেতু অল্প গ্যাস আছে, আর 2টা চুলার জন্য ওয়েট করলে অনেকটা লেট হয়ে যাবে। বিকালে হচ্ছে আমার আব্বুকে নিয়ে একটু বাইরেও যাব। আর বেসিক্যালি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কোরবানি ঈদের সালামি আমার হাজব্যান্ডের থেকে নিয়েছিলাম। যদিও ও নিজে থেকে মানে আমাকে এতগুলো সালামি দেয়নি, আমি একটু জোর করে নিয়েছিলাম। কারণ হচ্ছে আমার একটা ওয়ার্ড্রোবের অনেক বেশি দরকার ছিল ঘরে, কাপড় রাখতেই পারছিলাম না, খুবই এলোমেলো হয়ে যাচ্ছিল। দেন হচ্ছে আমার হাত খরচ থেকেও কিছু টাকা আমি সেভ করে রেখেছি। নর্মালি হচ্ছে আমি খুব একটা এক্সট্রা খরচ করি না, সেটা হচ্ছে যেটা অপ্রয়োজনীয় ওটা কখনোই কিনি না। যেটা আমার সংসারের জন্য দরকার, আমার নিজের জন্য দরকার, আমি সেই জিনিসগুলোই কিন্তু কেনাকাটা করে থাকি। তো দেখা যায় এই অভ্যাসটা না আমার ছোটোবেলা থেকেই, মানে টাকা সেভিং জিনিসটা আমি একদম ছোটোবেলা থেকেই করতে পারি। নর্মালি আগে আমার আব্বু যত আমাকে টিফিনে টাকা দিত স্কুলে, তো আমি সব টাকাই কিন্তু খেতাম না, কিছু কিছু খেতাম, আবার বাকিটা জমিয়ে রাখতাম, খরচ করতাম না। ওটা দিয়ে আমি ড্রেস বানাতাম। একটা সময় ড্রেসের প্রতি আমার এত বেশি নেশা ছিল, আমি সব সময় মানে গুনতে থাকতাম কয় মাস গেল, ঈদ কয় মাস হইলো, আমার কয়টা ড্রেস বানানো হয়েছে মানে এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি একটু সরিষা ইলিশে করব, তাই সরিষা নিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখতে পেয়েছো আমি কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি রান্না করছি, ফুলকপি আলু দিয়ে।
তো আমি কিন্তু নর্মালি কাঁঠালের বিচির উপরে যে লাল অংশটা কখনোই ফেলি না, ওটা থেকে কিন্তু অনেক ফাইবার প্রোটিন এগুলো পাওয়া যায়। তো যাই হোক সরিষাটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি, মানে ধুয়েটাকে পানি সরে রাখবো আর আমি পাটা এটা বেটে নেব, ব্লান্ডার করব না। নর্মালি আমি সরিষা ইলিশ বানালে একটু চেষ্টা করি মশলাগুলো মানে পাটাই করার জন্য, যাতে অথেন্টিক একটা স্বাদ পাওয়া যায়। তো এখন হচ্ছে সরিষা ইলিশটা করে নিব। এই তো আমার যে সকল আপু এবং ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, কেউ দেখছো কিনা আমি জানি না, যদি দেখে থাকো তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তারা কিন্তু চাইলেই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি সরিষা ইলিশ করার জন্য, দেন সরিষার তেল নিয়ে নিয়েছি, একটু মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। যেহেতু সরিষা ইলিশে কিন্তু খুব বেশি মানে উপকরণ লাগে না, আর লবণ নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সরিষা বাটা, ওটাও কিন্তু আমি বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সাদা সরিষাটা নিয়েছি, তোমরা অনেকে কালো সরিষা দিয়েও করো, বা আমারও যখন সাদাটা না থাকে আমি কিন্তু কালোটা দিয়ে করে থাকি, দুটা দিয়েই করা যায়। তবে আমি বেসিক্যালি সাদাটা দিয়েই মানে বেশিরভাগই আমার খাওয়া হয়। তো এই তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু চাইলে একদম মেখে ঠেকেও বসানো যায়, কিন্তু আজকে ভাবলাম যেহেতু আব্বুর জন্য করছি একটু স্পেশালি করি। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম এখানে। আর উপরে দেখো তেলটাও কিন্তু ভেসে আসছে আমার। এটা মশলাটা যত ভালো কষানো হয় সরিষা ইলিশের মানে স্বাদটা কিন্তু তত ভালো হয়। তো যাই হোক আমি কিন্তু গল্প করতে করতে এই তো আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলগুলোও কিন্তু উপরে ভেসে আসছে। তো আমি এখন হচ্ছে ইলিশ মাছগুলো ধুয়ে পাশেই রেখে দিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে আমি যখন মাছটা কেটেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম, যাতে ভিতরটাতে লবণ মানে ঢুকে মাছের। তো এদিকে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, মানে কষানোর জন্য যতটুকু দরকার ওই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব, দেন হচ্ছে মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দেবো। তো আমি কিন্তু অনেকটা সময় ধরে কষিয়েছি, এখন হচ্ছে সবগুলো মাছের পিস একে একে করে দিয়ে দিব। নর্মালি এই মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল, তো বুঝতেই পারছো একদম কিন্তু টাটকা না, ফ্রিজে ছিল। তো ফ্রিজের মাছগুলো কেমন লাগবে আসলে খেতে, এটার জন্য কিন্তু আমার এইভাবে প্রসেস করে রান্না করা। তো এই মাছটা কিন্তু ডিমও হয়েছিল। যাই হোক এই তো সব কিছু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটুখানি আমি মানে রেখে দিব ঢেকে, তারপরে হচ্ছে এই পাশটা উল্টিয়ে দেবো, এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দেবো। আর ইলিশ মাছ কিন্তু খুব অল্প সময় হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7-8 মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। তো আমি একটু 2 মিনিট পরে কিন্তু উল্টে দিচ্ছি সবগুলা, দেন এই পাশটাও 2 মিনিট রেখে একটু ঝোলের পানি দিয়ে দেবো। পানিটা 5 মিনিট সিদ্ধ হলে কিন্তু আমার রান্না হয়ে যাবে, 5 মিনিটও লাগবে না, যেহেতু সিদ্ধ করা পানি আছে, মানে সিদ্ধ করা বলতে হচ্ছে গরম পানি আছে আমার, তো ওটাই ইউজ করব, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে। আর এদিকে বুঝতে পারছো খুব খুশিও লাগছে, আজকে একটু বের হব। আমার হাজব্যান্ডকে কিন্তু আমি বলিনি বের হব, আমার আব্বুকে নিয়ে বের হব, কারণ একটা ওয়ার্ড্রোব কিনবো, যেটা বললাম আমার ঘরের জন্য। জানি না আসলে কিনতে পারবো কি না, তবে খুব মনটা খসখস করছে যেন পাই। আর যেহেতু আমার বাজেট খুবই অল্প ছিল, তো আমি এই জন্য নর্মাল একটা জায়গায় গিয়েছিলাম কেনার জন্য। আর এদিকে দেখো আমার সরিষা ইলিশটা হয়ে গিয়েছে, তবে আনফর্চুনেটলি একটা মাছ কিন্তু ভেঙেও গিয়েছে, মানে উল্টানের সময় আমার বেবি ছিল কোলে, তো ওর জন্য ঠিকমতো করতে পারিনি। যাই হোক এদিকে আমার আব্বু কিন্তু আমার জন্য অনেকগুলো বাজারও করে নিয়ে আসছে। নর্মালি আমার আব্বু আমার বাসায় আসলে টুকটাক বাজার কিন্তু করতেই থাকে। তো এই তো দেখো কত শসা, গাজর, তারপর টমেটো এনেছে, আর গাজরগুলো নিয়ে নিয়ে আমার মেয়ে বেডের উপর রাখতেছে। তারপর হচ্ছে কচুরমুখী, না কচুর কি বলে এটাকে, গাড়ি বলে মেবি, ওইটা নিয়ে আসছে। আমি কিন্তু ওটা পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। দেন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। এটা আমি কিন্তু বেশ খুশি, কারণ আব্বু যেতে চাচ্ছিল না আমার সঙ্গে। আব্বু বলতেছিল তুমি মানে মিলনকে নিয়ে যেও, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে। তো নর্মালি হচ্ছে আমার হাজব্যান্ডকে বললে ও বলবে কিছুদিন পরে কিনো, ভালো একটা কিনে দেবো, এত অল্প টাকায় কিনবা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলবে। বাট যেহেতু সারাদিন আমি বাসে থাকি, সংসারটা আমি সামলাই, আমি জানি আমার কতটা প্রবলেম হয় কাপড় টাপড় রাখতে, তো এই জন্য আর ওকে বলিনি। তাই আমি নিজের ইচ্ছাতে চলে যাচ্ছি, যে কিনে নিয়ে আসলে আমি জানি ও কিছুই বলবে না। তো এই তো দেখো চলে আসছি ফার্নিচারের দোকানে। আর এখানে এসে আমার বেবিটাও কিন্তু ছোটাছুটি করতেছিল, খেলতেছিল, ওর জন্য আসলে খুব ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। এখানে কিন্তু খুব হাই রেঞ্জের ফার্নিচারগুলো পাওয়া যায় না, অর্ডার দিতে হয়। তো নর্মালি মোটামুটি কোয়ালিটির ফার্নিচার পাওয়া যায় আর কি। আমার মতো যারা মিডল ক্লাস তাদের জন্য মনে হয় বেস্ট জায়গা। যাই হোক, তো আমি যেহেতু ওয়ার্ড্রোব নিব, আমি এই জন্য ওয়ার্ড্রোবে দেখছিলাম, অন্য কিছু দেখছিলাম না। আর বিশেষ করে বড় ওয়ার্ড্রোব নিলেও কিন্তু আমার ঘরে হবে না, কারণ আমার যতটুকু জায়গা, আমার ছোট্ট একটা ওয়ার্ড্রোব লাগবে। এই জন্য আমি শুধু 4 ডয়ারের ওয়ার্ড্রোব খুঁজছিলাম, যেগুলো পেয়েছি ওগুলো আসলে আমার পছন্দ হচ্ছিল না, মন মতো হচ্ছিল না। আর আমার বাসায় সব ফার্নিচারই কিন্তু মালয়েশিয়ান উড কাঠের, তোমরা হয়তো বা আমার ভিডিও দেখে বুঝতে পারছো, শুধু আমার শোকেসটা কাঠের আর বাকি সবই মালয়েশিয়ান উড কাঠের। তো আমি মালয়েশিয়ান কাঠের মধ্যেই খুঁজছিলাম, তো মন মতো পাচ্ছিলাম না, আর যেগুলো মন মতো হচ্ছিলো ওইগুলো বেশ বড়।
তো যাই হোক কয়েকটা দোকানে দেখে আমি কিন্তু একটা কিনে নিয়েছি এই দোকানটা থেকেই, সুন্দর একটা মানে মালয়েশিয়ান কাঠের ফার্নিচার, আর বিশেষ করে একটা ওয়ার্ড্রোবই ছিল মানে মালয়েশিয়ান কাঠের। এই তো দেখো আমি কিন্তু বাসায় নিয়ে আসছি। খুব বেশি যে পছন্দ হয়েছে আমার তা কিন্তু নয়, বাট আমার যেহেতু প্রয়োজন আর আমার বাজেটের মধ্যে ছিল সব কিছু মিলে কিন্তু আমি এটাই নিয়েছি। আসলে কিছু করার নেই, অনেক সময় হয় কি শখ থাকলেও কিন্তু সাধ্য থাকে না। আর যেহেতু আমি অল্প টাকা নিয়ে গিয়েছি আর অল্প টাকার মধ্যে আমার মনে হয়েছে এটাই হচ্ছে আমার শখ পূরণ করতে পারবে আর বিশেষ করে আমার প্রয়োজনও মেটাতে পারবে। তো এটা নিয়ে আসছি, এসে কিন্তু বাসায় একটু মানে মুছে টুছে নিচ্ছিলাম। নর্মালি মোছা হয়ে গিয়েছে। তো এদিকে আমার বেবি কী করছে, ওর ওয়ারড্রোব থেকে যত কাপড় ছিল সব বের করে নিয়ে আসছে, কারণ ওর কাপড়ও এটার মধ্যে রাখবে। আর ওর জন্য যে প্লাস্টিকের একটা ওয়ারড্রোব আছে ছোট্ট, ওইটা ওর বাবাকে দিয়ে দিবে আর আমাকে আলমারিটা দিবে। মানে সে ভাগ করে নিয়েছে। দেখো ওর কাপড়ও কিন্তু অলরেডি নিয়ে আসছে, কয়েকবার এনে রেখে হচ্ছে ভিতরে। আমি তো হাসতেছিলাম রীতিমতো যে তুমি কি করতেছো, আমি গুছাই দিব না সব। কিন্তু না, ওর বিশ্বাসই হচ্ছিল না যে মাম্মি যদি এখানে ওর কাপড় না রেখে মাম্মির কাপড় রেখে দেয়। মানে বলতেছিল তুমি তো তোমার কাপড়ই রাখবা, বাবারটাই রাখবা। এখানে এইটা শুধু বেবির এটা অনেক পছন্দ হয়েছে, এটা বেবিই নিবে। তা আমি বললাম ঠিক আছে তুমিই নিও। আসলে ওর মানে কি বলবো, ওর সেন্স এত বেশি ভালো। তো আমাকে বলতেছিল তোমাদের কাপড় তো বড়টাতেই রাখা যায়, আর আমি তো ছোট বেবি, তাই আমাকে তুমি এটাই দিতে পারো। তাই আমি বললাম তুমি যেহেতু ছোট বেবি তোমার জন্য তো ছোট্ট একটা আছেই। কিন্তু বললো না মাম্মি ওটা এখন আমার ভালো লাগছে না, এটাই আমার ভালো লাগছে, আমি কিন্তু এটাই ব্যবহার করব। তো ওর মন মতো করে ও দেখো আমার সাথে কথা বলতেছে আর বলতেছে এটা কিন্তু আমারই। তো আমি আর আমার আব্বু হাসতেছিলাম ওর কাণ্ড দেখে। তো আর নর্মালি যেহেতু বাইরে থেকে আসছি মাত্র এটা ক্লিন করেছি, আস্তে আস্তে গুছাবো। অনেক কাপড় কিন্তু জমে আছে। নর্মালি আমি ওয়ারড্রোব কেনার জন্য কিন্তু কাপড় গুছাচ্ছিলামও না ঠিক মতো, আসলে গুছিয়ে রাখতে পারছিলাম না। দেখা যায় নতুন কাপড় পুরাতন কাপড় এক হয়ে যাচ্ছিল। আর এই তো নিচে যে কাপড়টা দেখো এটা হচ্ছে ওয়ারড্রোবের উপর বিছানোর জন্য আমি একটা কাভার বানিয়ে নেব, কারণ না হয় অনেক ময়লা পড়ে যায়। এই উডকাটের ফার্নিচারগুলো কিন্তু অনেক বেশি ক্লিন রাখতে হয়। আর এদিকে দেখো আমার বেবি ওর একটা ড্রেস খোঁজার জন্য সব কাপড় নামিয়ে ফেলতেছে, মানে কত এক্সাইটেড সে ওয়ারড্রোবে কাপড় রাখার জন্য। তো আমি বললাম ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমি একটু গুছাই নিই তারপরে তোমাকে বের করে দিব। কিন্তু কে কার কথা শুনে ওর মতো কাজ করতেই ছিল। তো যাই হোক এদিকে হচ্ছে আমি তো কাভারটা বানাবো। আর এটা কিন্তু একটা বেডশিটের আমার এক্সট্রা অংশ ছিল, নতুনই আমি রেখে দিয়েছিলাম বালিশের কাভার বানিয়ে। ছোট্ট একটা বেডশিট ছিল আর কি, কিনে নিয়ে আসছিলাম আমার বেবির বালিশের কাভার বানানোর জন্য। তো ওই কাপড়টা দিয়েই হচ্ছে আমি উপরে কাভারটা করে নেব, আর সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে কিন্তু শেয়ার করব না কিভাবে বানাচ্ছি, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আর তোমাদের কষ্ট দিব না। তো আজকে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।